ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়েটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেন। আরাম করে ভাসতে ভাসতে হঠাৎ তিনি অদ্ভুত অনুভব করেন, কিন্তু আশেপাশে কিছু না দেখে তিনি ভাবেন হয়তো এটা তার ভুল ধারণা। কয়েক সেকেন্ড পর আবারও একটি অদ্ভুত অনুভূতি হয়, আবারও কিছু দেখা যায় না। তবে জুলিয়া ভয় পেয়ে ইয়টের দিকে সাঁতরাতে শুরু করেন। ঠিক তখনই হঠাৎ কেউ তার পা টানতে থাকে। তার মেয়ে কাছে হেডফোন পরে গান শুনছিল, কিন্তু কিছুই শুনতে পায় না। স্বামী টম ও ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপর ভেসে থাকার চেষ্টা করছিলেন, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে টমের মনে হয় অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখিনি। সে ইয়টে তাকে খুঁজে না পেয়ে স্ত্রীকে বিপদে পড়ে থাকতে দেখে টম বাচ্চাদের ডাকেন, ইয়টটিকে সেই দিকে নিয়ে যান এবং পানিতে ঝাঁপ দেন। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে সামলে ইয়টের দিকে সাঁতরে আসেন। বাচ্চারা দুজনকে ওপারে তুলে নেয়। পরিবার জুলিয়ার যত্ন নেন, কিন্তু জুলিয়া নিজেকে বোঝাতে থাকেন যে হয়তো ঢেউয়ের কারণেই এমন হয়েছিল। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসির বয়ফ্রেন্ড ফোন করলে সে ল্যাপটপ নিয়ে বাইরে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ডকে দেখায় শহরের উপর বিশাল কালো মেঘ জমেছে। হঠাৎ কলটি গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি বিষয়টি পরিবারকে বলতে এলে টম বলে হয়তো স্থলভাগ থেকে দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল। ঠিক তখনই সবাই অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে একটি তিমি মাছের দল পাশ দিয়ে যাচ্ছে। টম বোঝায় তিমিরা সাধারণত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে চলে, কিন্তু ঝড়ের সময় তারা বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ ইয়টটি জোরে কেঁপে ওঠে এবং ব্যান পড়ে যায়। টম চিন্তিত হয়ে পড়ে যে ইয়টটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তাই সে ডুব দিয়ে নিচে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পরে সে পানির উপর ফিরে আসে, কিন্তু তার কাঁধে বড় একটি ক্ষত থাকে। জুলিয়ার সঙ্গে সঙ্গে তার ক্ষত সেলাই করেন। টম জানায় পানির নিচে সে অনুভব করেছিল যেন তার পিছনে খুব বড় কোনো প্রাণী ছিল, কিন্তু ঘুরে তাকাতেই প্রপেলার কেটে যায়। সে বলে যাই হোক না কেন জিনিসটা খুব বড় ছিল। টম ইয়টের বেশ ক্ষতি দেখতে পায়, তাই তারা সাহায্য রাখতে বাধ্য হয়। জুলিয়া বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করেন। কেসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। হঠাৎ কেসি একটি অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে। পরে বোঝা যায় সেটি ব্যান মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়টটি পুরো বন্ধ হয়ে যায় এবং তারা সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু শব্দ এত খারাপ যে কিছুই বোঝা যায় না। টম পরিবারকে জানায় তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি বাকি আছে, তাই এখনোই তাদের কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে এসে অবাক হয়ে দেখে আকাশ থেকে অনেকগুলো উল্কাপিণ্ড পড়ছে। যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের কাছের পানিতে পড়তেই টম দ্রুত ইয়ট চালানোর চেষ্টা করে। ইঞ্জিন কষ্টে চালু হয়, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড সে এলাকায় আঘাত করে। বাতাস তীব্র হতে শুরু করলে পরিবার ইয়টের ভেতরে আশ্রয় নেয়। খেয়ালই করে না যে কম্পাসটি খুব দ্রুতই ঘুরছে। ইয়টটি প্রবলভাবে কাঁপতে থাকে। ব্যান আবার পড়ে যায় এবং আবার সে আঘাতও পায়। ঢেউ দ্রুত ইয়টের গায়ে আছড়ে পড়তে থাকে। টম কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। টম দ্রুত পাওয়ার বক্সের বোতাম চাপলে আলো ফিরে আসে। সে সময় ব্যান লক্ষ্য করে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরতে থাকে আর কেসি স্নেকের কাছে গিয়ে বমি করে। টম বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। হঠাৎ একটি তীব্র উচ্চস্বরের শব্দ হয় এবং বাতাস আরো শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায় আর কিছুক্ষণের মধ্যেই চারপাশ অন্ধকারে ঢেকে যায়। পরদিন সকালে পরিবার অবাক হয়ে জেগে ওঠে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়টটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বাইরে এসে তারা দেখে সমুদ্রের পানি উধাও হয়ে গেছে এবং ইয়টটি একটি শুকনো জমিতে আটকে আছে। সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। কেসি সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ। ব্যান দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে থাকে। টম কম্পাস দেখে বুঝতে পারে এটি উল্টো হয়ে গেছে। এমন ঘটনা শেষবার ঘটেছিল 7 লাখ বছর আগে। কেসি ভাবে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে আর সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে সান্ত্বনা দিতে এলে কেসি তাকে দূরে সরিয়ে লুকিয়ে যায়। জুলিয়া ও টম বাকি সরঞ্জাম পরীক্ষা করে। ব্যান তার জন্মদিনের বেলুন একটি পাথরে বেঁধে দেয় যেন কোনো জীবিত মানুষ দূর থেকে তা দেখতে পায়। টম আবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করে এবং এবার একজন মানুষের সঙ্গে যোগাযোগ হয়। তার নাম নাও। সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনও শুকনো জমিতে আটকে আছে। নাও নিশ্চিত করে যে পৃথিবীর চৌম্বক মেরু উল্টে গেছে, তাই সমুদ্র সরে গেছে এবং স্থলভাগ ডুবে গেছে। সে জানায় সে এখনো অন্য কোনো জীবিত মানুষ দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে আরো বলে মেরুগুলো আবারও উল্টে যাবে এবং হয়তো 1 সপ্তাহের মধ্যে সমুদ্রে ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যতটা সম্ভব উঁচু জায়গাতে উঠতে হবে, কারণ পানি ফিরে এলে তা খুবই বিপজ্জনক হবে। নাও জানায় দুর্ঘটনায় তার সঙ্গী মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া ও টম তাকে অনুরোধ করেন অন্তত তাদের সন্তানগুলোদেরকে বাঁচিয়ে নিতে। নাও তাদের নিজেদের অবস্থান সমন্বয়ে পাঠিয়ে দেয়। টম হিসাব করে বলে সাবমেরিনে পৌঁছতে 2-3 দিন লাগবে। সে পরিবারকে বলে আজ রাতে বিশ্রাম নাও, কাল সকালে আমরা রওনা হব। পরদিন সকালে পরিবার জিনিসপত্র গুছাচ্ছিল, তখন টম কাছে কিছু নড়াচড়া দেখতে পায়। সেটি ছিল এক খোঁড়া মানুষ যার হাতে হারপুন ছিল এবং পাশে একটি কুকুর খেয়ে ঘেউ করছিল। টম তার কাছে গিয়ে পানির বোতল দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। পানি পান করার পর লোকটি হঠাৎ টমের মাথায়
মাথায় বোতল মেরে তাকে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম কয়েক মুহূর্ত যন্ত্রণায় ছটফট করে, তারপর লোকটি তার গলাও কেটে ফেলে। এরপর লোকটি জুলিয়ার পিছু ধাওয়া করে এবং তার হার ছুঁড়ে মারে, যা তার কাঁধে লাগে। জুলিয়া ব্যথা সহ্য করতে না পারে ইয়োটের ভিতরে ঢুকে বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। কেসি ও বেন সোফার ভিতরে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার গান দিয়ে নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকায়। লোকটি দরজায় জোরে ধাক্কা দিতে থাকে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে কিছু খাবার নিয়ে নেয়, তারপর ইয়োটের ভেতরে খোঁজাখুঁজি শুরু করে। এরপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সঙ্গে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু জুলিয়া বের হতে গেলে কুকুরটি তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং কুকুরের মৃতদেহ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে জুলিয়া ইয়োটের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ঢুকতে গেলে লোকটি সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে জোরে ঘুষি মারে, ফলে জুলিয়া নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে নিজেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর লোকটি তার কবজির উপর পা রেখে ছুরি ফেলতে বাধ্য করে এবং চুল ধরে তার মুখ মাটিতে আছড়ে মারে। এরপর তাকে সোফায় ছুঁড়ে ফেলে গলা টিপে ধরতে থাকে। বাচ্চারা সবকিছুই দেখছিল। কেসি বেরিয়ে এসে ফ্লেয়ার গান ছোড়ে, যা সরাসরি লোকটির গায়ে লাগে। লোকটি আগুনে জ্বলতে শুরু করে এবং ইয়োটে আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে এসে লোকটিকে লাথি মেরে ফেলে দেয়। সে মানচিত্র ও ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ম্যান ও কেসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে। জুলিয়াও তাদের সঙ্গে বসে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়োট থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ইয়োটটি বড় বিস্ফোরণে উড়ে যায়। কিছু দূর হাঁটার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে বিশ্রাম নেয়। কেসি ভাবে হয়তো সেই পাগল লোকটি বেলুন দেখে তাদের খুঁজে পেয়েছিল। এটি শুনে ব্যান নিজেকে দোষী মনে করতে থাকে। জুলিয়া তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনো তাদের পিছু নিচ্ছে। পথে একটি ছোট জলাশয়ের পাশে ব্যান একটি মৃত হ্যামার হেড হাঙ্গর দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া লক্ষ্য করে লোকটি আবার তাদের কাছাকাছি চলে এসেছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালিয়াড়ি থেকে নিচে পড়ে যায়। সেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবার সাবধানে তা পার হয়ে যায় এবং মনে হয় তারা লোকটির হাত থেকে রেহাই পেয়েছে। হাঁটতে হাঁটতে তারা বড় মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের তলায় জমে থাকা প্লাস্টিক দেখতে পায়। ব্যান ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝতে পারে সে ডিহাইড্রেশনের কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। যখন সে পানির বোতল দেখে তখন হতবাক হয়ে যায়। বোতলে প্রায় পানি নেই। জুলিয়া রেগে চিৎকার করে বলে কেসির অসাবধানতার কারণে পানি শেষ হয়ে গেছে। কেসি জবাব দেয়, এতে কি আসে যায়, আমরা তো বাঁচবই না। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। তারপরও পরিবার সামনে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। ভেতরে কিছু নড়াচড়া দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সেটি ছিল কিছু পাখি। পরিবার সিদ্ধান্ত নেয় রাতটি তারা বিমানের ভেতরে কাটাবে। তারা সামান্য খাবার ভাগ করে খায় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি খুঁজে পান। ছবিটি দেখে তার হৃদয় ভেঙে যায়। কেসি জিজ্ঞাসা করে, মা, তোমাদের প্রেমের গল্প কি ছিল? জুলিয়া হেসে বলেন, টম হাসপাতালে আমার রোগী ছিল। একদিন সে ফুল আর একটি সুন্দর কবিতা দিয়ে আমাকে ভালোবাসার কথা বলেছিল। রাতের মধ্যে কেসি বিমানের বাইরে যায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি মেরে তাকে হত্যা করে। কেসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরদিন সকালে তারা দেখে লোকটির মৃতদেহে পোকামাকড় ভিড় করছে। পরিবার লক্ষ্য করে তার শরীরে অনেক কামড়ের দাগ আছে, অর্থাৎ এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা চলে যাওয়ার সময় কাকড়াগুলো লোকটির মুখ থেকে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পরে জুলিয়া ও কেসি মানচিত্র দেখছিল, কিন্তু ব্যান চুপি চুপি সামনে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে বলে, থামো, কিন্তু ব্যান একটি জলাশয়ের পাশে ঝুঁকে পানি পান করতে শুরু করে। জুলিয়া তাকে টেনে বের করে এনে বোঝায় অজানা পানি তাকে অসুস্থ করে দিতে পারে। রোদ খুবই তীব্র হয়ে উঠল। পরিবার কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে। ব্যানের মাথা ঘুরতে থাকে। ঠিক তখনই তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায়, আর জুলিয়া ও কেসি সেগুলোকে দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া ব্যানকে ইনজেকশন দেন এবং সিদ্ধান্ত নেন তারা রাত্রি সেখানেই কাটাবেন। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। বাইরে গিয়ে দেখে কাকড়ার একটি বিশাল দল তাদের দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে বাচ্চাদের জাগিয়ে তোলে এবং তিনজন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো জাহাজ দেখতে পান। সেখানে তিনজন ক্রু সদস্য জীবিত ছিল। একজন নারী তাদের সাহায্য করতে চাইলে বাকি দুইজন রাজি হয় না এবং তিনজন পরিবারটিকে বাইরে রেখে কন্টেনারে লক করে দেয়। কাকড়াগুলো কাছে চলে আসে। জুলিয়া বাচ্চাদের কন্টেনারের উপরে উঠিয়ে দেন। নিজে উঠতে গেলে কাকড়াগুলো তার পায়ে জোরে কামড়ায়। বাচ্চারা তাকে টেনে উপরে তোলে, না হলে সে নিচে পড়ে যেত। কন্টেনারের একটি ছিদ্র দিয়ে কাকড়াগুলো ভেতরে ঢুকে পড়ে। সেই ক্রু সদস্যরা গুলি চালাতে শুরু করে, কিন্তু কাকড়াগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং দুইজনকে মেরে ফেলে। শেষ ব্যক্তি ছাদের গর্ত পর্যন্ত পৌঁছায়, কিন্তু কাকড়াগুলো তাকে নিচে টেনে নিয়ে মেরে ফেলে। জুলিয়া নিজের ক্ষত বেঁধে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে জেগে উঠে নিজেকে বালুঝড়ের মধ্যে একা দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে থাকে। একটি মৃত নারীর অস্ত্র তুলে নিয়ে সে জোরে জোরে ডাকতে থাকে। কেসি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় সে ও ব্যান সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। পরে তারা ব্যানের সঙ্গে মিলিত হয়, যে একটি খোলা কন্টেনার খুঁজে পেয়েছিল। সেখানে তারা ঝড় থামা পর্যন্ত থাকতে পারে। ঝড় থেমে গেলে তারা আরেকটি কন্টেনার খুঁজে পায়, যেখানে অনেক পানির বোতল
বোতল ছিল। মৃতদেহগুলো পরীক্ষা করতে গিয়ে তারা একটি রেডিও ও একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নাওয়ের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে মানচিত্র হারিয়ে গেছে। নাও জানায় তাদের উপর আর্থপড প্রাণীর আক্রমণ করেছিল। নাও পরিবারকে দ্রুত এগোতে বলে, কারণ তারা যন্ত্রপাতি হিসাব করে দেখেছে যে সমুদ্রের প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরে আসবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফেয়ার ছাড়ে আর পরিবার সেই দিক দিয়ে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ চলার পর তারা একটি ভাঙা টয়লেট খুঁজে পায় যেখানে বেন প্রস্রাব করে। এরপর তারা অবশেষে সাবমেরিনটিকে কাছে দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছাতে তাদের একটি বিশাল পাথুরে পথ পার হতে হবে। তারা পথ দিয়ে এগোতে দেয়াল কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে, ফলে ভয়ানক ভূমিধস হয়। জুলিয়া দ্রুত বাচ্চাদের পাশে ঠেলে সরিয়ে দেন এবং নিজেকে পেছনে সরিয়ে নেন। ঠিক সেই মুহূর্তে একটি পাথরের দেয়াল তাদের মাঝখানে তৈরি হয়। জুলিয়া বাচ্চাদের বলে তারা যেন তাকে ছেড়ে এগিয়ে যায়, কিন্তু কেসি রাজি হয় না এবং জোর দিয়ে বলে তার মাকে ওঠার চেষ্টা করা উচিত। অনেক তর্ক বিতর্কর পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় পরে সে বাচ্চাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে কেসি তার ভাইকে নিয়ে সামনে এগিয়ে যায়। বাচ্চারা পাথুরে পথ বেয়ে সাবমেরিনের দিকে দৌড়ায়। সেখানে পৌঁছে তারা দেখে নাও রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে আছে। সে বলে তার জন্য সব শেষ, কিন্তু বাচ্চারা সাবমেরিন নিতে পারবে। অতিরিক্ত একটি জায়গা আছে ভেবে কেসি তার মাকে খুঁজতে ফিরে যায়। এদিকে জুলিয়া কাঁকড়াগুলোকে এগিয়ে আসতে দেখে গুলি চালাতে শুরু করে। কিছু কাঁকড়া মারা যায়, কিন্তু দলটি এত বড় ছিল যে তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ঠিক তখন কেসি দেয়ালের উপর দেখা দেয় এবং হাত বাড়িয়ে দেয়। জুলিয়া আহত পা নিয়ে দ্রুত উপরে উঠতে শুরু করে। কেসির সাহায্যে সে অন্য পাশে পৌঁছে যায় এবং দুজন একসাথে সাবমেরিনের দিকে দৌড়ায়। ব্যান ইতিমধ্যে উপরে গুলি চালাতে থাকে যাতে কাঁকড়াগুলো ব্যস্ত থাকে যতক্ষণ না পরিবার উপরে ওঠে। কাঁকড়াগুলো নাওয়ের দেহ পর্যন্ত পৌঁছতেই তাকে খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে গুলি চালাতে থাকে যতক্ষণ না বাচ্চারা ভেতরে ঢুকে যায়। যখন তারা নিরাপদে ভেতরে চলে যায়, জুলিয়া বুঝতে পারে গুলি শেষ হয়ে গেছে। সে বন্দুকটি কাঁকড়াগুলোর দিকে ছুঁড়ে ফেলে এবং বাচ্চাদের সঙ্গে ভেতরে ঢুকে পড়ে। পরিবার হ্যাচ শক্ত করে বন্ধ করে এবং জানালা দিয়ে দেখে কাঁকড়াগুলো সাবমেরিনের চারপাশে ঘুরছে। ঠিক তখনই সমুদ্রে ফিরে আসে তিনজন। দ্রুত নিজেদের আসনে বসে বেল্ট বাঁধে এবং একে অপরের হাত ধরে। প্রচন্ড ঢেউ সাবমেরিনকে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে। জুলিয়ার চোখে পুরো যাত্রার দৃশ্য ভেসে ওঠে এবং কেসি বমি করে। কিছুক্ষণের মধ্যেই সেই তীব্র উচ্চস্বরের শব্দ আবার ফিরে আসে এবং পরিবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জুলিয়া ও বাচ্চারা জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পারে তারা বেঁচে আছে। তারা হ্যাচ খুলে বাইরে বেরিয়ে দেখে ঢেউ সাবমেরিনটিকে একটি ধ্বংসস্তূপ শহরে এনে ফেলেছে, অর্থাৎ এখনো বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে। এখানেই চলচ্চিত্রটি শেষ হয়। আপনাদের কাছে আজকের এই চলচ্চিত্রটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।